সায়রা ছিল একদম তরুণী আর মোহনীয় একটি মেয়ে। গভীর রাতের নীরবতায় সে চুপচাপ নিজের ঘর থেকে বেরিয়ে পড়ল। ধীর পায়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেল জনমানবহীন মরুভূমির প্রান্তে। তখন রাত প্রায় 1:30 বাজে। চারদিকে নিস্তব্ধতা, যেন পৃথিবী ঘুমিয়ে আছে। নরম বালির টিলার ওপর পা ফেলে ধীরে ধীরে সে উপরের দিকে উঠতে থাকল। শীতল হাওয়ার ঝাপটা তার খোলা চুলে খেলা করছিল। কিছু সময় পর সায়রা দাঁড়ালো মরুভূমির চূড়ায়। সেখান থেকে চোখে পড়ল দূরে একটা ভাঙাচোরা কাঠের কুঁড়েঘর। সে ধীরে ধীরে কুঁড়েঘরের দিকে এগোলো। এ সময় চারপাশের অন্ধকার আরো ঘন হয়ে উঠল। দরজার কাছে এসে সে থেমে গেল। দরজাটা বন্ধ। কৌতূহল নিয়ে একটা ছোট্ট ছিদ্রের ভেতরে তাকালো। তারপর পার্স থেকে একটা আয়না বের করে নিজের চুল ঠিক করলো, জামা কাপড় গুছিয়ে নিল, যেন নিজেকে সাজাচ্ছে। তারপর সাহস সঞ্চয় করে ধীরে ধীরে দরজায় কড়া নাড়ল। বারবার দরজায় নক করতে লাগলো আর আয়নায় নিজের মুখ দেখতে লাগলো। হঠাৎ দরজাটা কেঁপে উঠল। ভেতর থেকে বেরিয়ে এলো প্রায় 80 বছরের এক দুর্বল মানুষ, রফিক। তার চোখ সায়রার দিকে স্থির হয়ে গেল, যেন হঠাৎ কোনো স্বপ্নের মানুষকে সামনে পেয়েছে। সায়রা নরম হাসি ছড়িয়ে এগিয়ে গিয়ে বলল, আমি আসলে বন্ধুদের সাথে বেড়াতে বেরিয়েছিলাম, কিন্তু তারা আমাকে ভুলে রেখে চলে গেছে। তুমি কি আজ রাত আমাকে তোমার কুঁড়েঘরে আশ্রয় দেবে? রফিক কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর আস্তে আস্তে তার মুখে রহস্যময় এক হাসি ফুটে উঠল। চোখে ঝিলিক নিয়ে সে সায়রার চারপাশে ঘুরে তাকালো, মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত। সায়রা হেসে বলল, কি এত দেখছো? রফিক তার পেছনে এসে দাঁড়ালো। তখন সায়রা ঘুরে জিজ্ঞেস করলো, তাহলে কি সিদ্ধান্ত নিলে? আজ রাতে আমি এখানে থাকতে পারবো তো? এই প্রশ্ন শুনে রফিক উত্তেজিত কণ্ঠে বলল, অবশ্যই, এসো, ভেতরে চলে এসো। সায়রা শান্ত ভঙ্গিতে ভেতরে ঢুকে গেল। রফিক দরজার কপাট আটকে দিয়ে বলল, এখানে রাতে চোর ডাকাতের ভয় থাকে। সায়রা একটু থেমে হেসে বলল, আচ্ছা বুঝলাম। ভেতরে ছিল মাত্র 2টা ছোট ঘর। সায়রা একবার এ ঘরে একবার ও ঘরে উকি মেরে জিজ্ঞেস করলো, আমি কোথায় ঘুমাবো? রফিক মৃদু হেসে উত্তর দিল, যেখানে ইচ্ছা সেখানেই শুয়ে পড়ো। সায়রা ভদ্রভাবে বলল, তাহলে তুমি এ ঘরে ঘুমাও, আমি অন্য ঘরে থাকবো। রফিক কিছুক্ষণ তার চোখের দিকে তাকিয়ে থাকলো, তারপর মাথা নাড়ল, ঠিক আছে, যেমন তোমার ভালো লাগে। রফিক নিজের ঘরে শুয়ে পড়ল, কিন্তু মনটা অস্থির হয়ে থাকলো শুধু সায়রার চিন্তায়। অন্যদিকে সায়রাও শুয়ে শুয়ে ঘুমোতে পারছিল না। হঠাৎ বাইরে কুকুরের ডাক শুনে সে ভয় পেয়ে গেল। তাড়াতাড়ি উঠে রফিকের ঘরে ছুটে এলো। সে কাঁপা গলায় বলল, আমি ভয় পাচ্ছি, একা ঘুমোতে পারছি না। রফিক ঘুম ভেঙে অবাক চোখে তাকিয়ে বলল, কি হয়েছে? সায়রা কেঁপে কেঁপে বলল, আমি একা থাকতে চাই না, তোমার পাশেই থাকতে হবে। রফিকের মুখে আনন্দের আলো জ্বলে উঠল। সে আস্তে করে হেসে বলল, কিন্তু এখানে তো মাত্র একটা বিছানা, তুমি কোথায় শুবে? সায়রা কোনো উত্তর দিল না, বরং হাত ধরে বলল, চলো বাইরে যাই, আমার বুকটা ভার হয়ে আসছে। রফিক সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো, চলো, আমি তোমাকে বাইরে নিয়ে যাই। দুজনে একসাথে কুঁড়েঘর থেকে বেরিয়ে এলো। চারপাশে তখন রাতের অন্ধকার আর বালুর ওপর দিয়ে বয়েছিল ঠান্ডা হাওয়ার ফিসফিসানি। রাতের নিস্তব্ধতায় সায়রার রফিক দুজনেই কুঁড়েঘরের বাইরে দাঁড়িয়েছিল। চারদিকে অন্ধকার নেমে এসেছে, শুধু দূরে কোথাও কোথাও হাওয়ার শব্দ শোনা যাচ্ছিল। তারা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে একসাথে মরুভূমির বালুর দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ পর সায়রা থেমে রফিকের চোখের দিকে তাকিয়ে মৃদু হাসি দিয়ে বলল, দেখো তো আমি তোমার কাছে কেমন লাগছি, সত্যি করে বলবে। রফিক কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল, তারপর গভীর নিঃশ্বাস ফেলে নরম স্বরে বলল, তুমি খুব সুন্দর, যেন রাতের অন্ধকারে জ্বলা কোনো আলোর মতো। সায়রা লাজুক ভঙ্গিতে নিচের দিকে তাকালো, তারপর আবার হাসল। রফিকের চোখে তখন অদ্ভুত এক মুগ্ধতা ভাসছিল। হঠাৎ সে উত্তেজনায় সায়রার বাহুতে হাত রাখলো এবং বলল, চলো ভেতরে ফিরে যাই, তুমি এত সুন্দর যে আমার চোখ সরাতে পারছি না। সায়রা কিছু না বলে শুধু মুচকি হেসে রইল। দুজনে আবার কুঁড়েঘরের দিকে ফিরতে শুরু করলো, কিন্তু হঠাৎ রফিক থেমে গেল। তার চোখে সন্দেহের ছাপ ফুটে উঠল। গম্ভীর কণ্ঠে বলল, বলো তো তুমি আসলে কে? এত রাতের বেলা এমন নির্জন জায়গায় হঠাৎ তুমি এলে কিভাবে? সায়রা বিন্দুমাত্র বিচলিত না হয়ে কোমল সুরে উত্তর দিল, আমি তো তোমাকে আগেই বলেছি, আমার সঙ্গীরা আমাকে ফেলে চলে গেছে, আমি একা পড়ে গেছি, তুমি কেন এমন সন্দেহ করছো? রফিক কিছুক্ষণ তাকিয়ে থাকলো তার দিকে, তারপর মুখ নরম হলো, মাথা নেড়ে ধীরে ধীরে বলল, ঠিক আছে, যদি তাই হয় তাহলে চলো আবার ভেতরে যাই, রাত তো অনেক হয়েছে। সায়রা হেসে ফেলল আর বলল, এমন তাড়াহুড়ো করছো কেন? আগে না হয় একটু মরুভূমি ঘুরে আসি। রফিক এবার হেসে বলল, তাহলে চলো, যেমনটা তুমি চাইছো। দুজনেই হাত ধরে বালুর ঢাল বেয়ে নামতে লাগলো। রাতের শেষ প্রহর এসে গেছে, আকাশে অন্ধকার আরো ঘন হয়ে উঠছে। হাঁটতে হাঁটতে রফিকের চোখে হঠাৎ ধরা পড়ল দূরের এক গুহা। অন্ধকারে ঢাকা সেই গহ্বর তার নজর কেড়ে নিল। সে উচ্ছ্বাসে বলল, চলো ওই গুহার ভেতরে ঢুকে দেখি। সায়রা হালকা ভয় পেয়ে বলল, না, ওখানে তো ভয়ঙ্কর অন্ধকার আছে, আমি ভয় পাচ্ছি। রফিক মুচকি হেসে উত্তর দিল, ভয় পেও না, আমি আছি তোমার সাথে, কিছু হবে না। তারপর ধীরে ধীরে দুজনেই সেই গুহার ভেতরে প্রবেশ করল। ভেতরে অদ্ভুত এক ঠান্ডা বাতাস বইছিল। দেওয়ালের ভেজা স্পর্শে মনে হচ্ছিল ভেতরটা ভীষণ স্যাঁতসেঁতে। সায়রা সাবধানে সামনে হাঁটছিল
আর রফিক ঠিক তার পেছনে। কিছুদূর যেতেই তারা থেমে গেল। একটা বড় পাথর পড়েছিল সেখানে। রফিক হাত দিয়ে ইশারা করে বলল, তুমি নিশ্চয়ই ক্লান্ত হয়ে গেছো, এসো এখানে বসে একটু বিশ্রাম নাও। সায়রা হালকা ক্লান্ত হাসি দিল এবং বলল, হ্যাঁ সত্যি অনেক ক্লান্ত লাগছে। সে বড় পাথরের গায়ে হাত রেখে ধীরে ধীরে বসে পড়ল। গুহার ভেতরে তখন অস্বাভাবিক নীরবতা, শুধু হাওয়ার হালকা ফিসফিস শব্দ কানে আসছিল। চারদিকে অন্ধকার আর স্যাঁতস্যাঁতে ঠান্ডা পরিবেশ সায়রার মনে অস্বস্তি জাগিয়ে তুলছিল। রফিক ধীরে ধীরে সায়রার দিকে এগিয়ে আসছিল, তার চোখে যেন অদ্ভুত এক ঝিলিক। সায়রা তা টের পেল এবং হঠাৎ উঠে দাঁড়ালো। দৃঢ় কণ্ঠে বলল, চলো আমরা ফিরে যাই, এই জায়গাটা আমার মোটেই ভালো লাগছে না। রফিক মুখে হালকা হাসি নিয়ে উত্তর দিল, ঠিক আছে, যদি না চাও তাহলে চলো। দুজনেই ধীরে ধীরে গুহা থেকে বেরিয়ে এলো। বাইরে তখন রাত গভীর হয়ে গেছে, ঠান্ডা হাওয়া আরো তীব্র হয়ে বইছিল। মরুভূমির নীরবতা যেন তাদের চারপাশকে আরো ভারী করে তুলছিল। কুড়ে ঘরের সামনে এসে সায়রা থেমে নিজের জামা কাপড় ঝাড়তে লাগলো। বিরক্ত গলায় বলল, আহ মনে হচ্ছে বালিতে কিছু আটকে গেছে। রফিক কাছে এসে কৌতূহলী ভঙ্গিতে বলল, কি হয়েছে দেখি তো। সায়রা মুচকি হেসে উত্তর দিল, না না কিছু না, তুমি এখানেই দাঁড়াও, আমি ভিতরে গিয়ে ঠিক করে আসি। সে ভিতরে ঢুকে দরজার কপাট লাগিয়ে দিল। কুড়ে ঘরের ভেতরে চারদিকে তাকালো, যেন কিছু খুঁজছে। কিছুক্ষণ পর মুখে এক চড়া হাসি নিয়ে আবার বাইরে বেরিয়ে এলো। রফিক তখনও দরজার কাছে দাঁড়িয়ে। সে জিজ্ঞেস করলো, কি হলো, এত দেরি করলে কেন? সায়রা হালকা খিলখিল করে হেসে বলল, কিছু না, আসলে এই জামাগুলো আমার একটু টাইট লাগছে, তোমার কাছে যদি কোনো মহিলাদের পুরনো পোশাক থাকে দিতে পারবে? রফিক বিস্মিত হয়ে বড় বড় চোখে তাকালো। আমার কাছে মেয়েদের পোশাক কোথা থেকে আসবে? তুমি আসলে কে? সায়রা নরম গলায় বলল, আরে আমি তো মজা করছিলাম, হয়তো কোনো পুরনো জিনিসপত্র পড়ে আছে। রফিক কিছুক্ষণ চিন্তায় দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে ভিতরে গিয়ে একটা আলমারি খুলল। তারপর সেখান থেকে লাল রঙের এক পুরনো স্যুট বের করে আনলো, হাতে দিয়ে বলল, এই নাও, অনেক পুরনো, হয়তো কাউর ফেলে যাওয়া। স্যুট দেখে সায়রার হৃদস্পন্দন মুহূর্তের জন্য দ্রুত হয়ে উঠল, কিন্তু সে মুখে শান্ত হাসি রেখে বলল, ঠিক আছে, এটা আমি পরে আসছি। সে অন্য ঘরে চলে গেল। রফিক দরজার কাছে বসে নিজের সাথে নিজেই বিড়বিড় করতে লাগলো, মেয়েটা সত্যি অদ্ভুত সুন্দর, কে জানে কোথা থেকে এলো। কিছুক্ষণ পর সায়রা লাল পোশাক পরে বেরিয়ে এলো। জানলার ফাঁক দিয়ে চাঁদের আলো পড়ছিল তার গায়ে। সেই আলোয় সায়রাকে যেন স্বর্গের কোনো অপসরই লাগছিল। রফিক তাকে একদম অবাক হয়ে বলল, অসাধারণ, এই পোশাকে যেন তুমি চাঁদের মতো ঝলমল করছো। সায়রা হালকা হেসে জবাব দিল, তুমিও কিন্তু ভালোই লাগছো। রফিক খুশিতে হেসে বলল, চলো এখন ঘুমিয়ে পড়ি, রাত অনেক হয়ে গেছে। সায়রা ধীরে ধীরে মাথা নাড়ল, তারপর শান্ত কণ্ঠে বলল, কিন্তু আমার খুব ক্ষুধা লেগেছে, কিছু খেতে দেবে? সায়রার কথায় রফিকের চোখ চকচক করে উঠল। সে তাড়াহুড়ো করে কুঁড়ে ঘরের এক কোণে চলে গেল। একটা পুরনো টকুলের ভেতর থেকে শুকনো রুটি বের করে নিয়ে এসে সায়রার হাতে দিল। সায়রা খিলখিল করে হেসে রুটি খেতে শুরু করলো। রফিক তখন তার দিকে একদৃষ্টে তাকিয়েছিল। সায়রা খাওয়ার ফাঁকে জিজ্ঞেস করলো, কি হলো, এমনভাবে তাকিয়ে আছো কেন? রফিক নিচু গলায় ধীরে ধীরে বলল, তুমি এখন এত সুন্দর লাগছো যে চোখ সরানোই কঠিন, মনে হচ্ছে আর অপেক্ষা করতে পারছি না। সায়রা মজার ছলে ভুরু উঁচু করে বলল, কেন, আগে কখনো কোনো মেয়েকে দেখোনি নাকি? রফিক হালকা হেসে উত্তর দিল, কোথায় দেখবো, এত বছর ধরে আমি এখানে একা থাকি। সায়রা চারদিকে তাকালো। হঠাৎ এক কোণে মেয়েদের একজোড়া জুতো তার চোখে পড়ল। সে এগিয়ে গিয়ে জুতোটা হাতে তুলে নিয়ে বিস্ময়ের স্বরে বলল, এটা আবার এখানে কি করছে? তুমি তো বললে একা থাকো। রফিক একটু হচকচিয়ে গেল, তাড়াহুড়ো করে বলল, আমি তো আগেই বলেছি অনেকে তাদের পুরনো জিনিসপত্র ফেলে যায়, হয়তো এটা সেরকমই কিছু। সায়রা হেসে দিল, আচ্ছা ঠিক আছে। সে জুতোটা রেখে অন্য ঘরের দিকে চলে গেল। রফিক চুপচাপ তার পেছনে পেছনে হাঁটলো। ঘরে ঢুকতেই সায়রা অনুভব করলো রফিক খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে। রফিক নিচু কণ্ঠে বলল, এখন তো আর সময় নষ্ট করা যায় না, রাত তো প্রায় শেষ হয়ে এসেছে। সায়রা তার দিকে তাকিয়ে মৃদু হাসি দিল, তারপর ধীরে ধীরে নিজের হাত উঠিয়ে তালু খুলল। সেখানে একটা ছোট বোতল ছিল। সে বলল, ঠিক আছে, তবে আগে এটা খাও, এটা তোমাকে শান্ত করবে। রফিক তখন পুরোপুরি আবেগে ভেসে যাচ্ছিল। এক মুহূর্ত ভেবে না দেখে সে বোতল থেকে তরলটা খেয়ে ফেলল। কিছুক্ষণের মধ্যেই তার শ্বাস ভারী হয়ে উঠল, চোখ ঝাপসা হতে শুরু করলো। কাপা গলায় বলল, তুমি সত্যি অপূর্ব, তোমার মতো কাউকে আমি কখনো দেখিনি। সায়রা ঠোঁটে এক টুকরো হাসি নিয়ে শান্তস্বরে উত্তর দিল, মিথ্যে বলছো, তোমার অভিজ্ঞতা তো আমার থেকে অনেক বেশি। রফিক ঘোলা চোখে বলল, না, যতজনকে দেখেছি তুমি তাদের থেকে আলাদা, তুমি একেবারেই অন্যরকম। সায়রা তার চোখের গভীরে তাকিয়ে ফিসফিস করে বলল, তবুও আমি জানি তুমি মিথ্যে বলছো। রফিকের গলায় তখন কাঁপন, পা দুর্বল হয়ে আসছিল। ঠিক সেই মুহূর্তে সায়রা ধীরে ধীরে দেয়ালের দিকে এগোলো। আস্তে আস্তে হাত বাড়িয়ে তুলে নিল সেই বস্তুটা যেটা কিছুক্ষণ আগে নিজের পার্স থেকে বের করে রেখে দিয়েছিল। সেটা ছিল একটি ছোট্ট গোপন ক্যামেরা। ক্যামেরা লাল আলো জলজল করে জানিয়ে দিচ্ছিল সবকিছু রেকর্ড হয়ে গেছে। সায়রা হঠাৎ ঘুরে দাঁড়িয়ে রফিকের মুখে এক জোরালো চড় বসিয়ে দিল। গম্ভীর কণ্ঠে বলল, আমি পুলিশ অফিসার, তোমার অপরাধ নিয়ে বহু অভিযোগ ছিল, নিরীহ মেয়েদের ফাঁদে ফেলে সর্বনাশ করছো তুমি, তাই এই পুরো পরিকল্পনা
করেছি যাতে তুমি নিজেই তোমার অপরাধ স্বীকার করো। এখন আর অস্বীকার করার সুযোগ নেই। কথা শেষ হতে না হতেই দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ল কমান্ডো দল। মুহূর্তের মধ্যে রফিককে মাটিতে ফেলে দিল, শক্ত করে হাতকড়া পরিয়ে দিল। সে স্তব্ধ চোখে সায়রার দিকে তাকিয়ে থাকলো, যেন বুঝতেই পারছে না সবকিছু এত তাড়াতাড়ি ভেঙে গেল কিভাবে। সায়রা ঠান্ডা গলায় বলল, তোমার খেলা শেষ, তোমার মুখোশ এখন সবার সামনে খুলে গেছে। কয়েকদিনের মধ্যেই তাকে আদালতে তোলা হলো। ভিডিও আর অডিও প্রমাণ আদালতের টেবিলে রাখা হলো। প্রতিটি মুহূর্ত তার অপরাধ প্রমাণ করলো, আর কোনো অজুহাত কাজে লাগলো না। বিচারকের রায় গম্ভীর কণ্ঠে ঘোষিত হলো, তুমি দোষী, তোমাকে কঠোর শাস্তি ভোগ করতেই হবে। রফিক মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল। তার চোখে তখন ভয়, লজ্জা আর অনুশোচনা। এভাবেই ধরা পড়ল ছদ্মবেশে লোকানো সেই দানব। আর সায়রা তার সাহস আর বুদ্ধিমত্তা দিয়ে প্রমাণ করল সত্য ও ন্যায়ের জয় অনিবার্য। দানব যতই মুখোশ পড়ুক, একদিন তা খুলে যায়। শেষে সমাজের চোখে রফিক রইল কেবল একটি লাশের মতো, জীবিত হলেও সম্মান, স্বাধীনতা আর শক্তিহীন এক দেহ আইন আর ন্যায় বিচারের শিকলে চিরতরে বন্দী। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।